জাপা ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টকে নির্বাচন থেকে বিরত রাখতে রিট। এনসিপিকে 10 আসন দেওয়ার খবর কাল্পনিক, বলছেন জামায়াতের তাহের। জানাবো, হাদি হত্যায় বৈঠক করেন নানক সহ কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। আগামী 5 দিনের আবহাওয়ার বড় পরিবর্তনের আভাস নেই, বলছেন আবহাওয়া অধিদপ্তর। এবং সর্বশেষ জানাবো, প্রতীক নয় যোগ্য প্রার্থী দেখে ভোট দিন, বলছেন ওয়াহেদ মুরাদ। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জাপা ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টকে নির্বাচন থেকে বিরত রাখতে রিট। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ও জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ এবং জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট প্রার্থীদের অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও জুলাই ঐক্যের সংগঠক আবদুল্লাহ আল মাহমুদ গত রোববার রিটটি করেছেন। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়েছে। রিটকারীর আইনজীবী ASM শাহরিয়ার কবির রিটের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আগামীকাল বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে। এনসিপিকে 10 আসন দেওয়ার খবর কাল্পনিক, জামায়াতের তাহের। জাতীয় নাগরিক পার্টিকে 10টি আসনে ছাড় দিতে রাজি হয়েছে জামায়াতে ইসলামীর, এমন খবরকে কাল্পনিক বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তাহের অভিযোগ করে বলেন, গত 1-2 সপ্তাহ ধরে বাংলাদেশের সরকার এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, সেনাবাহিনী সহ যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতে আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি আবার পাতানো নির্বাচন হবে কিনা। আমরা মনে করি পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আমরা নির্বাচন কমিশন, সরকার ও অল আদার ইনভলভড অথরিটির কাছে আবেদন করছি তারা যেন এখনই এ ব্যাপারে নিরপেক্ষ হয় এবং বাংলাদেশকে সেভ করার জন্য তারা ভূমিকা পালন করে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকের বিষয়ে তাদের বলেন, ইউরোপীয় ইউনিয়ন আছে, তারা এই নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে। আমরা বিষয়টিকে স্বাগত জানাই বলেছি। সৈয়দ তাহের বলেন, জামায়াত ক্ষমতায় গেলে রোহিঙ্গা ইস্যুতে কি করব সেটা জানতে চেয়েছেন তারা। আমরা বলেছি, ক্ষমতায় গেলে দেশি বিদেশি সব অংশীজনকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগ নেব। আমাদের লক্ষ্য হবে আন্তর্জাতিক সহায়তায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা, তাদের নিরাপত্তা দেওয়া এবং সেখানে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখা। হাদি হত্যায় বৈঠক করেন নানক সহ কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলা তদন্ত শেষে 17 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযোগপত্রে হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের ভূমিকার বিস্তারিত তুলে ধরা হয়েছে। বিকেলে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এসব কথা বলেন। এদিকে হাদি হত্যা সংক্রান্ত একটি এক্সক্লুসিভ প্রতিবেদন প্রকাশ করে যমুনা টেলিভিশন। বলা হয়, সিঙ্গাপুর বসে ওই নেটওয়ার্কের 5 দিনব্যাপী একাধিক বৈঠকে চূড়ান্ত হয় এ হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ পরিকল্পনা। এর কেন্দ্রবিন্দুতে ছিল পতিত আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা এবং তাদের সুসংগঠিত নেটওয়ার্ক। হত্যা পরিকল্পনার বৈঠকে উপস্থিত ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক এমপি ইলিয়াস মোল্লা, সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পি এবং হত্যায় সরাসরি অংশ নেওয়া শুটার ফয়সাল করিম মাসুদ। সংবাদ সম্মেলনে শফিকুল ইসলাম বলেন, কাউন্সিলর বাপ্পির নির্দেশনা ও সরাসরি পরিকল্পনায় হত্যাকাণ্ডটি বাস্তবায়িত হয়। গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদ ছাত্রলীগের সাবেক নেতা এবং তাকে সহযোগিতা করেন আদাবর থানা পুলিশের কর্মী আলমগীর হোসেন শেখ। হত্যাকাণ্ডের পরপরই তারা ভারতে পালিয়ে যান। তদন্তে আরও উঠে আসে, ফয়সালের ভগ্নিপতি মুক্তি মাহমুদ ও দালাল ফিলিপ স্নাল নামে আরেক সহযোগীও তাদের দেশ থেকে সক্রিয় ভূমিকা রাখেন। কাউন্সিলর তাইজুল ইসলাম ওরফে বাপ্পির এই নির্দেশের কারণ প্রসঙ্গে বলা হয়েছে, শরীফ ওসমান বিন হাদি একটি নতুন ধরনের রাজনীতি শুরু করেছিলেন এবং তার বক্তৃতার মাধ্যমে সরকার, আওয়ামী লীগ বা নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে সত্য সমালোচনামূলক বক্তব্য দিচ্ছিলেন। এসব সমালোচনার কারণেই আওয়ামী লীগের এই কাউন্সিলর ফয়সালকে হত্যা করতে বলেন। এই হত্যা মামলা তদন্তকালে উদ্ধার হওয়া অস্ত্রের ব্যালিস্টিক পরীক্ষার প্রতিবেদন পজিটিভ এসেছে বলেও জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। আলোচিত সিঙ্গাপুর বৈঠক সংশ্লিষ্ট সূত্রের তথ্যে জানা গেছে, সিঙ্গাপুর বসে চূড়ান্ত করা হয় শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ছক। এ উদ্দেশ্যে শুটার ফয়সাল করিম মাসুদ গত বছরের 21 জুলাই সিঙ্গাপুরে যায়। পরদিন 22 জুলাই সন্ধ্যায় সিঙ্গাপুর মালয়েশিয়া সীমান্তবর্তী একটি হোটেলে আওয়ামী লীগের 4 জন প্রভাবশালী নেতার সঙ্গে তার গোপন বৈঠক
বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর কবির নানক, ইলিয়াস মোল্লা এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি সহ আরও একজন। সূত্র দাবি 5 দিনব্যাপী ওই বৈঠকের হত্যার চূড়ান্ত রূপরেখা, অর্থের লেনদেন এবং দায়িত্ব বন্টন নির্ধারণ করা হয়। 26 জুলাই দেশে ফেরার পরপরই ফয়সালের সন্তানের নামে একটি ব্যাংকে 55 লাখ টাকার ফিক্সড ডিপোজিট খোলার তথ্য পায় তদন্ত সংস্থা। তদন্তকারীদের মতে এই অর্থ হত্যাকাণ্ডে পারিশ্রমিক ও পরবর্তী নিরাপত্তা ব্যয়ের অংশ। হাদি হত্যায় কার কি দায়? ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, হামলার তদন্তে গ্রেপ্তার আসামিদের জবানবন্দি, প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষীদের বক্তব্য, ঘটনাস্থল আশপাশের সিসিটিভি ফুটেজ, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও বুলেট, পাশাপাশি বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়েছে। এসব তথ্যপত্র ভিত্তিতে এ পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ডিবির ভাষ্য অনুযায়ী এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতা ছিলেন মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি। শরীফ ওসমান বিন হাদিকে সরাসরি গুলি করেন ফয়সাল করিম, তাকে সহযোগিতা করেন আলমগীর হোসেন। এই তিনজনই ঘটনার পর ভারতে পালিয়ে যান। তিনি জানায়, ফয়সাল করিমের ভগ্নিপতি মুক্তি মাহমুদ ফয়সাল ও আলমগীরকে নিজ বাসায় আশ্রয় দেন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সংরক্ষণ করেন। আর ফয়সাল সহ অন্য আসামিদের সীমান্ত পারাপারে সরাসরি সহায়তা করেন। আগামী 5 দিনের আবহাওয়ায় বড় পরিবর্তনের আভাস নেই, বলছেন আবহাওয়া অধিদপ্তর। দেশের 44 জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তীব্র শীতের পাশাপাশি সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কাও রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। আবহাওয়াবিদ জানায়, আগামী 24 ঘন্টায় সারা দেশে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলা সহ রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী 8 জানুয়ারি সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় একই ধরনের আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়ার পাশাপাশি শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। কুয়াশার প্রবণতাও আগের দিনের মতোই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী শুক্রবার থেকে শনিবার পর্যন্ত সারা দেশে শুষ্ক আবহাওয়া এবং শৈত্যপ্রবাহের কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে শনিবার রাত থেকে দেশের নদী অববাহিকা এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্য এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। প্রতীক নয়, যোগ্য প্রার্থী দেখে ভোট দিন, বলছেন ওয়াহেদ মুরাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক দেখে নয়, বরং প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা বিবেচনায় নিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম 9 সংসদীয় আসনের চেয়ার প্রতীকের প্রার্থী মাওলানা ওয়াহেদ মুরাদ। তিনি বলেন, দেশের মানুষ এবার অতীতের পুনরাবৃত্তি দেখতে চায় না। একটি অবাধ, সুষ্ঠু, সর্বজন গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছেন জনগণ। মাওলানা ওয়াহেদ মুরাদ নিজের প্রার্থিতার পক্ষে যুক্তি দিয়ে বলেন, এবারের নির্বাচনে জনগণ প্রতীক দেখে নয়, যোগ্য প্রার্থী দেখে ভোট দেবেন। আপনারা আমার আসনের প্রার্থীদের যোগ্যতা বিবেচনা করে দেখুন। আমার পারিবারিক পটভূমি, শিক্ষাগত যোগ্যতা ও সামাজিক কর্মকাণ্ড সব মিলিয়ে ইনশাল্লাহ আমি এগিয়ে থাকব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।